নমস্কার প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো ভারতে যুবদের জন্য নীতি উদ্যোগ। এখন এই আলোচনা শুরু করার আগে আমাদের বুঝতে হবে নীতি কেন প্রয়োজন। তার জন্য আমরা একটি সংস্থার উদাহরণ নিতে পারি। যখন মোবাইল বিপ্লব আসে তখন মোবাইল বলতে ওই সংস্থার মোবাইলটিই আমরা বুঝতাম। গোটা মোবাইল জগতে তার একচেটিয়া অধিকার ছিল। 2007 সাল নাগাদ প্রায় 50% মার্কেট তাদের দখলে ছিল, কিন্তু এখন সেই একই কোম্পানি, তার কোনো হদিশ নেই। কারণটা কি? কারণটা সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন না আনতে পারা, তার জন্য নীতি নির্ধারণ না করতে পারা। একই উদাহরণ আমরা একটি দেশের সম্বন্ধে বলতে পারি, যে দেশটির সম্ভাবনা ছিল একটি উন্নত দেশে উন্নীত হওয়ার। দেশটি দক্ষিণ আমেরিকা উপমহাদেশের একটি দেশ, তেল সমৃদ্ধ দেশ, বলা চলে সবথেকে বেশি তেল মজুদ সেই দেশে রয়েছে, কিন্তু তারপরেও সেই দেশটি এখন দৈন্যতায় ডুবে আছে। রাজনৈতিক সংকট, সামাজিক সংকট এবং অর্থনৈতিক সংকটে ডুবে রয়েছে। মুদ্রাস্ফীতি অত্যন্ত বেশি, মানুষের কাছে টাকা আছে কিন্তু সে টাকার কোনো মূল্য নেই। এর কারণটা কি? তেল সমৃদ্ধ দেশ হওয়ার পরও সঠিক নীতি প্রণয়ন করতে না পারার জন্য আজকে সেই দেশটির এই অবস্থা। তাই আমরা বলতে পারি, যে কোনো দেশের, যে কোনো সংস্থার সঠিক দিক নির্দেশ বা দিশা নির্দেশ করার জন্য নীতি অত্যন্ত জরুরি। ভারতবর্ষে আমরা জানি বিভিন্ন সময়ে বিভিন্ন নীতি নেওয়া হয়েছে দেশের জনগণের জন্য, তাদের ভালোর জন্য। যেমন 2020 সালে আমরা নতুন এডুকেশন পলিসি বা শিক্ষা নীতি পেয়েছি, তেমনি আমাদের দেশের স্বাস্থ্যনীতি রয়েছে। আজকে আমাদের আলোচনার বিষয় ভারতবর্ষের যুবনীতিগুলি। আজকের পাঠের উদ্দেশ্য হলো, আজকের পাঠটি আলোচনা শেষ হওয়ার পরে আশা করা হচ্ছে যে শিক্ষার্থীরা যুবনীতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবেন, যুবর সংজ্ঞা বিভিন্ন জাতীয় যুবনীতি অনুযায়ী বলতে পারবেন, জাতীয় যুবনীতি 2003-এ আলোচিত যুব উন্নয়নের মূল ক্ষেত্রগুলি বর্ণনা করতে পারবেন, জাতীয় যুবনীতি 2014-র মূল লক্ষ্য, মূল উদ্দেশ্যগুলি এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলির নাম বলতে এবং বর্ণনা করতে পারবেন, জাতীয় যুবনীতি 2014-র বাস্তবায়নের পদ্ধতি আলোচনা করতে পারবেন, জাতীয় যুবনীতি 2014-র সাফল্য পরিমাপের সূচকগুলি আলোচনা করতে পারবেন, জাতীয় যুবনীতি 2014-র সুপারিশগুলি আলোচনা করতে পারবেন এবং নতুন খসড়া জাতীয় যুবনীতি 2024-এর একটি সংক্ষিপ্ত ধারণা দিতে পারবেন। আজকে আমাদের পাঠের মূল বিষয়গুলি হল যুবনীতির প্রয়োজনীয়তা, বিভিন্ন জাতীয় যুবনীতি অনুযায়ী যুবর সংজ্ঞা, জাতীয় যুবনীতি 2003-এ আলোচিত যুব উন্নয়নের মূল ক্ষেত্র, জাতীয় যুবনীতি 2014-র মূল লক্ষ্য, মূল উদ্দেশ্যগুলি এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলি, জাতীয় যুবনীতি 2014-র বাস্তবায়নের পদ্ধতি, জাতীয় যুবনীতি 2014-র সাফল্য পরিমাপের সূচক, জাতীয় যুবনীতি 2014-র সুপারিশগুলি এবং নতুন জাতীয় যুবনীতি, যেটি এখনো খসড়া আকারে রয়েছে, তার সংক্ষিপ্ত ধারণা। নীতি বলতে কি বোঝায়? নীতি বলতে বোঝায় সুনির্দিষ্ট উদ্দেশ্যে তৈরি করা নিয়ম, নীতিমালা বা নির্দেশিকা, যা একটি সংস্থা, সরকার বা কোনো সংগঠন গ্রহণ করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, বা
একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করার জন্য। নীতিগুলি সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি কাঠামো প্রদান করে এবং বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে কাজ করতে হবে তা নির্দেশ করে। নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি কি কি? নীতির প্রধান বৈশিষ্ট্যগুলি হল 1 নম্বর, উদ্দেশ্যমূলক। নীতিগুলি একটি নির্দিষ্ট প্রয়োজন, সমস্যা বা লক্ষ্য পূরণের জন্য তৈরি করা হয়। নীতি দিশা নির্দেশমূলক কাঠামো প্রদান করে। এটি কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য একটি রূপরেখা প্রদান করে। নীতি সবার জন্য প্রযোজ্য। নীতিগুলি সাধারণত একটি দল, সংগঠন বা সমাজের জন্য তৈরি হয়, কোনো ব্যক্তি বিশেষের জন্য তৈরি হয় না। এবং নীতি গতিশীল হয়। নীতিগুলি সময়ের সঙ্গে সঙ্গে বা নতুন পরিস্থিতি অনুযায়ী পরিবর্তন বা বিবর্তিত হতে পারে বা হওয়া কাঙ্ক্ষিত। এবার দেখে নেওয়া যাক নীতির ধরন। নীতি হতে পারে সর্বজনীন নীতি, সরকার কর্তৃক তৈরি নীতি যা জনসাধারণের বিভিন্ন সমস্যার সমাধান করে, যেমন পরিবেশ নীতি, শিক্ষানীতি। আবার হতে পারে প্রাতিষ্ঠানিক নীতি, ব্যবসা বা সংস্থা কর্তৃক অভ্যন্তরীণ কাজ পরিচালনা করবার জন্য যার প্রয়োজন পড়ে, যেমন কর্মক্ষেত্রের নিরাপত্তা নীতি। নীতি হতে পারে সামাজিক নীতি, যেখানে সমাজের শর্ত উন্নত করতে এবং সামাজিক সমস্যাগুলি সমাধান করতে তা কাজে লাগে, যেমন গৃহ নির্মাণ নীতি, কল্যাণ নীতি। আবার নীতি হতে পারে অর্থনৈতিক নীতি, যা একটি দেশের অর্থনীতির ব্যবস্থাপনার সঙ্গে সম্পর্কিত, যেমন দেশের মুদ্রানীতি বা রাজস্ব নীতি। আবার নীতি ব্যক্তিগত নীতিও হতে পারে, ব্যক্তিগত আচরণ বা সিদ্ধান্তের জন্য স্ব আরোপিত নির্দেশিকাকে আমরা ব্যক্তিগত নীতি বলতে পারি। যেমন প্রতি মাসে আয়ের একটি নির্দিষ্ট অংশ সঞ্চয় করার যে ব্যক্তিগত নিয়ম, সেটি হচ্ছে কারোর ব্যক্তিগত নীতি। এবার প্রশ্ন হচ্ছে নীতি কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, ধারাবাহিকতা। নীতি সিদ্ধান্ত গ্রহণ এবং কর্মে অভিন্নতা নিশ্চিত করে। দ্বিতীয়ত, দায়বদ্ধতা। নীতি ব্যক্তি এবং সত্তার জন্য দায়িত্ব এবং প্রত্যাশা সংজ্ঞায়িত করে। তৃতীয়ত, স্বচ্ছতা। বিভ্রান্তি বা ভুল ব্যাখ্যা এড়াতে একটি স্পষ্ট নির্দেশনা প্রদান করে নীতি। নীতি দক্ষতা বৃদ্ধিতে সহায়ক। পূর্ব নির্ধারিত নির্দেশিকার মাধ্যমে কার্যক্রম পরিচালনা সহজ করে নীতি। পঞ্চম বিন্দুটি হল সমস্যা সমাধান। নির্দিষ্ট সমস্যা বা চ্যালেঞ্জ কাঠামোগত পদ্ধতিতে সমাধান করে নীতি। নীতির উদাহরণ যেমন যানবাহন নীতি, গাড়ির গতিসীমা, রাস্তার নিরাপত্তা এবং যানবাহন নিয়ন্ত্রণ সম্পর্কে নিয়ম। যেমন শিক্ষানীতি, পাঠ্যক্রম, বিদ্যালয়ের তহবিল এবং ছাত্র কল্যাণ সম্পর্কিত নির্দেশিকা। বা হতে পারে স্বাস্থ্যনীতি, যেখানে জনস্বাস্থ্যের বিষয়ে যেমন টিকাদান, রোগ প্রতিরোধের জন্য পরিকল্পনা করা হয়। এছাড়া হতে পারে যুবনীতি, যেটি আজকে আমাদের আলোচ্য মূল বিষয়। এখন দেখে নেওয়া যাক যুবনীতির প্রয়োজনীয়তা। একটি দেশের যুবনীতি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুব সমাজ একটি দেশের ভবিষ্যৎ। যুবনীতির মাধ্যমে তাদের সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগানো, তাদের চ্যালেঞ্জগুলি সমাধান করা এবং দেশের উন্নয়নের সাথে তাদের আকাঙ্ক্ষাগুলিকে সামঞ্জস্যপূর্ণ করা সম্ভব হয়। এবার আমরা যুবনীতির প্রয়োজনীয়তাগুলি বা তার গুরুত্বপূর্ণ দিকগুলি দেখে নেব। প্রথমত, জনসংখ্যার সুবিধা। যুব সমাজ প্রায়ই একটি দেশের জনসংখ্যার উল্লেখযোগ্য অংশ গঠন করে। যেমন ভারতের মতো দেশে যুব সংখ্যা একটি বড় সম্পদ। একটি যুবনীতি জনসংখ্যাগত সুবিধা কাজে লাগাতে সাহায্য করে, বিশেষত শিক্ষা, দক্ষতা এবং কর্মসংস্থানে বিনিয়োগের মাধ্যমে। যুবকদের সামগ্রিক উন্নয়ন। যুবনীতি একটি সমন্বিত পদ্ধতির মাধ্যমে যুব সমাজের বহুমুখী প্রয়োজন মেটাতে সাহায্য করে, যেমন শিক্ষা ও দক্ষতা উন্নয়ন, যেমন স্বাস্থ্য উন্নয়ন, সামাজিক বৃদ্ধি ইত্যাদি। তৃতীয় গুরুত্বপূর্ণ দিকটি হল অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং উৎপাদনশীলতা। যুব সমাজ একটি দেশের কর্মশক্তির প্রধান অংশ। তাদের দক্ষতার উন্নয়ন, কর্মসংস্থান এবং উদ্যোক্তা মনোভাব উন্নত করার মাধ্যমে যুবনীতি অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি করে। এটি বিশেষত শিক্ষিত যুবকদের বেকারত্ব কমাতেও সাহায্য করে। 4 নম্বর বিন্দুটি হল
নাগরিক অংশগ্রহণ ও নেতৃত্ব। যুবনীতি তাদের শাসন ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। এটি যুব সমাজকে দেশের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সাহায্য করে এবং সচেতন ও দায়িত্বশীল নাগরিক তৈরি করে। পঞ্চম বিন্দুটি হল যুব সমাজের সমস্যাগুলি সমাধান। যুব সমাজ বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, যেমন উচ্চ বেকারত্বের হার, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার অভাব, সামাজিক সমস্যা যেমন বৈষম্য, লিঙ্গ বৈষম্য, মানসিক স্বাস্থ্য সমস্যা ও মাদকাসক্তি। যুবনীতি একটি কাঠামোগত উপায়ে এই সমস্যাগুলির সমাধান করার কৌশল ও কর্মসূচি প্রদান করে। পরের বিন্দুটি হল সমতা ও অন্তর্ভুক্তি প্রচার। যুবনীতি অন্তর্ভুক্তিকে জোর দেয়, যাতে নারীরা, প্রতিবন্ধী যুবক যুবতীরা এবং অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর যুবক যুবতীরা সমান সুযোগ পায়। এটি সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করে এবং বৈষম্য হ্রাস করে। পরবর্তী বিন্দুটি হল বৈষয়িক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য। যুবনীতি আন্তর্জাতিক কাঠামো যেমন জাতিসংঘের সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এর সাথে সামঞ্জস্যপূর্ণ, যেমন শিক্ষা, সম্মানজনক কাজ, লিঙ্গ সমতা এবং বৈষম্য হ্রাসের লক্ষ্যে। পরবর্তী পয়েন্টটি হল ভবিষ্যতে চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি। প্রযুক্তি, জলবায়ু ও বৈশ্বিক গতিশীলতায় দ্রুত পরিবর্তনের জন্য যুব সমাজকে প্রস্তুত করতে হবে। একটি যুবনীতি নিশ্চিত করে যে তারা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং সম্পদ নিয়ে সজ্জিত। উদ্ভাবন ও সৃজনশীলতার বিকাশ হচ্ছে পরবর্তী বিন্দু বা পরবর্তী গুরুত্বপূর্ণ ক্ষেত্র। যুব সমাজ সাধারণত উদ্ভাবনী এবং সৃজনশীল। একটি যুবনীতি তাদের উদ্যোক্তা মনোভাব, গবেষণা এবং বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবনকে উৎসাহিত করে, যা দেশের উদ্ভাবনী ব্যবস্থায় অবদান রাখে। শেষ গুরুত্বপূর্ণ দিকটি হল জাতীয় পরিচয় ও সামাজিক সংহতি শক্তিশালীকরণ। যুব সমাজকে জাতি গঠনের কার্যক্রম, সংস্কৃতি সংরক্ষণ এবং সামাজিক সেবায় যুক্ত করার মাধ্যমে যুবনীতি তাদের মধ্যে দেশপ্রেম, ঐক্য এবং গর্বের অনুভূতি বৃদ্ধি করে। এইবার আমরা এক এক করে যে বিভিন্ন জাতীয় যুবনীতিগুলি রয়েছে সেগুলি আলোচনা করব। প্রথমত, জাতীয় যুবনীতি 1988। আন্তর্জাতিক যুববর্ষে 1985 সালে ভারত সরকার একটি পৃথক যুব বিষয়ক ও ক্রীড়া বিভাগ তৈরি করে। এই বিভাগটি জাতীয় যুবনীতি প্রণয়নের উদ্যোগ নেয়। স্বেচ্ছাসেবী সংস্থা সহ সকল সংশ্লিষ্ট সংস্থার সাথে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হয় এবং একটি খসড়া জাতীয় যুবনীতি প্রণয়ন করা হয়। 1987 সালের জুন মাসে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত যুব বিষয়ক ও ক্রীড়া বিষয়ক মন্ত্রীদের সম্মেলনে এবং জাতীয় উপদেষ্টা কমিটিতে এটি আরও আলোচনা করা হয়। 1988 সালের নভেম্বর-ডিসেম্বর মাসে সংসদের উভয় কক্ষে প্রথম একটি বিস্তৃত জাতীয় যুবনীতি প্রণয়ন এবং উপস্থাপন করা হয় এবং সরকার তা গ্রহণ করে। এই নীতির প্রধান বক্তব্য ছিল যুবদেরও জাতির ভাগ্য গঠনে সক্রিয় অংশগ্রহণ করার অধিকার এবং বাধ্যবাধকতা রয়েছে। এটি তাদের ব্যক্তিত্ব এবং তাদের কার্যকরী ক্ষমতা বিকাশের জন্য ক্রমবর্ধমান সুযোগ তৈরি করার প্রয়োজনীয়তার উপর জোর দেয় এবং এইভাবে তাদের অর্থনৈতিকভাবে উৎপাদনশীল এবং সামাজিক কাজে কার্যকর করে তোলে। এবার আমরা আলোচনা করব জাতীয় যুবনীতি 2003। দেশে দ্রুত আর্থসামাজিক পরিবর্তনের ফলে বিদ্যমান জাতীয় যুবনীতি 1988 সংশোধন করার প্রয়োজন অনুভূত হয়েছিল। জাতীয় যুবনীতি 2003 তৈরি করা হয়েছে বৈশ্বিক পরিস্থিতিকে সামনে রেখে তরুণদের নতুন চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য এবং এর লক্ষ্য হল তরুণদের জাতীয় উন্নয়নে সক্রিয় অংশীদার হতে উদ্বুদ্ধ করা। জাতীয় যুবনীতি 1988-তে যুবকদের 15 থেকে 35 বছর বয়সী হিসাবে সংজ্ঞায়িত করা হয়েছিল। দেশের কিশোর জনসংখ্যার একটি বৃহৎ অংশকে যুব সংজ্ঞার মধ্যে নিয়ে আসার উদ্দেশ্য নিয়ে জাতীয় যুবনীতি 2003-এ যুবদের বয়সসীমা
13 থেকে 35 বছর করা হয়েছিল। অর্থাৎ যেটা আগে 15 ছিল, 15 বছর তাকে পরিবর্তন করে 13 করা হয়। আবার আমরা দেখতে পাচ্ছি পরবর্তী জাতীয় যুবনীতি 2014-তে এই বয়সসীমা পরিবর্তিত হয় 15 থেকে 29 বছর। জাতীয় যুবনীতি 2003 4টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকে স্বীকৃতি দেয়। এগুলি হলো যুব ক্ষমতায়ন, লিঙ্গ ন্যায় বিচার, আন্তঃক্ষেত্রীয় দৃষ্টিভঙ্গি এবং তথ্য ও গবেষণা নেটওয়ার্ক। এই নীতিতে যুব উন্নয়নের মূল ক্ষেত্রগুলি হলো শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থান, স্বাস্থ্য, পরিবেশ, খেলাধুলা ও বিনোদন, শিল্প ও সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নাগরিকত্ব। জাতীয় যুবনীতি 2003-এ তরুণদের নিম্নলিখিত গোষ্ঠীকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল, যেমন গ্রামীণ এবং উপজাতীয় যুবক যুবতী, স্কুল বহির্ভূত যুবক যুবতী, কিশোর কিশোরী, বিশেষ করে মহিলা কিশোরীরা, প্রতিবন্ধী যুবক যুবতী এবং বিশেষভাবে কঠিন পরিস্থিতিতে সম্মুখীন হওয়া যুবরা, যেমন পাচারের শিকার, অনাথ এবং পথশিশু। এখন আমরা জাতীয় যুবনীতি 2014 সম্বন্ধে আলোচনা করব। এটি ভারতের যুব সমাজকে শক্তিশালী ও সঠিক পথে পরিচালিত করবার জন্য সরকারের তৈরি একটি গুরুত্বপূর্ণ নীতি। ভারত বিশ্বের অন্যতম তরুণ দেশ। 2014 সালের পরিসংখ্যান অনুযায়ী দেশের জনসংখ্যার প্রায় 27.5% মানুষ 15 থেকে 29 বছর বয়সের মধ্যে পড়ে। এই যুব সমাজকে দেশের উন্নয়নের একটি বড় সম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়েই এই নীতি তৈরি হয়েছে। জাতীয় যুবনীতি 2014-র লক্ষ্য হল 15 থেকে 29 বছর বয়সী ভারতীয় তরুণ তরুণীদের বর্তমান অবস্থার একটি সারসংক্ষেপ তুলে ধরা। এই নীতিটি ভারতীয় তরুণ তরুণীরা যে প্রধান সমস্যা এবং চ্যালেঞ্জগুলির মোকাবিলা বা মুখোমুখি হচ্ছে তাকে তুলে ধরে এবং সকল স্টেকহোল্ডাররা কিভাবে তরুণ তরুণীদের সহায়তা করতে পারে তা বিশদভাবে বর্ণনা করেছে, যাতে করে তরুণ তরুণীরা বর্তমান এবং ভবিষ্যৎ সমাজের উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে পারে। এই জাতীয় যুবনীতিতে মূলত একটি লক্ষ্য রাখা হয়েছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য নীতিটিতে 5টি প্রধান উদ্দেশ্য রাখা হয়েছে এবং মোট 11টি অগ্রাধিকার ক্ষেত্র আলোচনা করা হয়েছে, যে ক্ষেত্রগুলি অর্জন করার মধ্যে দিয়ে আশা করা হয়েছে যে নীতির প্রধান 5টি উদ্দেশ্য অর্জিত হবে এবং তার ফলে যে প্রধান লক্ষ্যটি বা দৃষ্টিভঙ্গি বা বলা চলে ভিশন অব দ্য পলিসি সেটি সাধিত হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই নীতির মূল লক্ষ্যটি নীতির 5টি উদ্দেশ্য এবং 11টি অগ্রাধিকার ক্ষেত্র পরস্পর সম্পর্কযুক্ত। পরবর্তী স্লাইডে জাতীয় যুবনীতি 2014-র মূল লক্ষ্য, প্রধান উদ্দেশ্যগুলি এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলি কিভাবে পরস্পর সম্পর্কযুক্ত তা দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই নীতির লক্ষ্য হল যুব সমাজকে তাদের পূর্ণ সম্ভাবনা অর্জনে সক্ষম করা এবং তাদের মাধ্যমে ভারতকে বিশ্বে তার যোগ্য স্থানে পৌঁছে দেওয়া। এবং এই লক্ষ্য অর্জনের জন্য 5টি মূল উদ্দেশ্য বর্ণিত হয়েছে, লেখা হয়েছে বা বলা হয়েছে। সেগুলি হলো, প্রথমত একটি উৎপাদনশীল কর্মী বাহিনী তৈরি করা, দ্বিতীয়ত একটি শক্তিশালী ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা, তৃতীয়ত সামাজিক মূল্যবোধের জাগরণ ও সমাজসেবার প্রচার, এবং পরবর্তী উদ্দেশ্যটি হল অংশগ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা সহজতর করা, এবং শেষ উদ্দেশ্যটি হল ঝুঁকিতে থাকা তরুণদের সহায়তা এবং সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করা। আমরা যদি এই টেবিলটি দেখতে পাবো যে শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা, এই 3টি অগ্রাধিকার ক্ষেত্র প্রথম উদ্দেশ্যের সঙ্গে, যেটি হলো উৎপাদনশীল কর্মী বাহিনী তৈরি করা, তার সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ এই ক্ষেত্রগুলিতে জোর দিলে এই উদ্দেশ্যটি সাধিত হবে।
একইভাবে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে উদ্দেশ্যটি রয়েছে, শক্তিশালী ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা, তার সঙ্গে যে ক্ষেত্রগুলিকে জোর দিতে বলা হচ্ছে সেগুলি হলো স্বাস্থ্য এবং স্বাস্থ্যকর জীবনধারা এবং খেলাধুলা। তৃতীয় উদ্দেশ্য যথা সামাজিক মূল্যবোধের জাগরণ এবং সমাজসেবার প্রচার, তার জন্য জোর দেওয়া হচ্ছে সামাজিক মূল্যবোধের প্রচারের ওপর এবং সম্প্রদায়ের সম্পৃক্ততার ওপর। অর্থাৎ এই ক্ষেত্রগুলির ওপর জোর দিলে এই উদ্দেশ্যটি সাধিত হবে। পরবর্তী যে উদ্দেশ্যটি রয়েছে, যেটা হলো অংশগ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা সহজতর করা, সেটি অর্জন করার জন্য যে ক্ষেত্রগুলির উপর জোর দেওয়া হয়েছে সেগুলি হলো রাজনীতি ও শাসন ব্যবস্থার অংশগ্রহণ, অর্থাৎ আশা করা হচ্ছে যে যুবরা রাজনীতি এবং শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করবে, এবং যুব সম্পৃক্ততা। শেষ যে উদ্দেশ্যটি আছে, ঝুঁকিতে থাকা তরুণদের সহায়তা এবং সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করা, সেটি অর্জন করার জন্য দুটি ক্ষেত্রের উপর জোর দিতে বলা হচ্ছে, সেগুলি হলো অন্তর্ভুক্তিকরণ এবং সামাজিক ন্যায় বিচার। এবার আমরা নীতির মূল উদ্দেশ্যগুলি একটু বিশদে আলোচনা করব। আমরা আগে আলোচনা করেছি যে নীতিটিতে মোট 5টি প্রধান উদ্দেশ্য রাখা হয়েছে, সেগুলি আমরা এবার একে একে আলোচনা করব। প্রথমটি হলো একটি উৎপাদনশীল কর্মী বাহিনী তৈরি করা। একটি উৎপাদনশীল যুব কর্মী বাহিনী তৈরির জন্য তথা দেশের যুব সমাজের দেশের স্থিতিশীল উন্নয়নে অবদান রাখার জন্য তাদের সঠিক সরঞ্জাম এবং সুযোগ সঠিক সময়ে প্রদান করা অপরিহার্য। এর জন্য 3টি প্রধান ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া প্রয়োজন, সেগুলি হলো শিক্ষা, কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা। তরুণদের অবশ্যই উচ্চমানের শিক্ষার ন্যায্য সুযোগ থাকতে হবে এবং শ্রমবাজারের জন্য প্রয়োজনীয় দক্ষতা বিকাশের সুযোগ দিতে হবে, যাতে করে তারা কর্মসংস্থানের উপযুক্ত হয়ে ওঠে। এছাড়া যুব সমাজের মধ্যে উদ্যোক্তাকে উৎসাহিত করতে হবে এবং নতুন অভিনব ধারণা তৈরি, উদ্ভাবন এবং মূলধন যোগানের ব্যবস্থা করতে হবে। দ্বিতীয় উদ্দেশ্যটি হলো একটি শক্তিশালী ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা, যার জন্য যে ক্ষেত্রগুলিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন সেগুলি হলো সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা এবং খেলাধুলা। ভারতীয় যুব সমাজে সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর জীবনধারা গ্রহণ করা প্রয়োজন, যাতে করে তারা মানসিক এবং শারীরিকভাবে শক্তিশালী হয়। ইহা তাদেরকে ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি বা সমস্যাগুলি মোকাবিলা করার জন্য পূর্ণতা প্রদান করে। যুব সমাজের স্বাস্থ্য সমস্যাগুলি নির্দিষ্ট কর্মসূচির মাধ্যমে সমাধান করতে হবে। যুব সমাজকে সুষম পুষ্টি এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা সম্পর্কিত তথ্য সরবরাহ করতে হবে। যুব সমাজকে তাদের শারীরিক সুস্থতা নিশ্চিত করার জন্য খেলাধুলা এবং বিনোদনে অংশগ্রহণ করতে উৎসাহিত করতে হবে। তৃতীয় উদ্দেশ্যটি হল সামাজিক মূল্যবোধের জাগরণ এবং সমাজসেবা প্রচার, এবং এটি অর্জন করার জন্যে যে দুটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হল সামাজিক মূল্যবোধের প্রচার এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা। শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে যুব সমাজের মধ্যে জাতীয় গর্বের প্রতি ইতিবাচক মানসিকতা গড়ে তোলা একটি গুরুত্বপূর্ণ কাজ। এই জাতীয় কর্মসূচিতে যুব সমাজকে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং সম্প্রীতির গুরুত্ব বোঝানোর উপর জোর দিতে হবে। যুব সমাজকে সেবা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উৎসাহিত করতে হবে, বিশেষ করে পিছিয়ে পড়া অঞ্চলগুলিতে। যুব সমাজের মধ্যে তাদের সহ নাগরিকদের প্রতি, বিশেষ করে যারা ভাগ্যহীন প্রান্তিক মানুষ, তাদের প্রতি নৈতিক দায়িত্ববোধের বোধ দৃঢ় করতে হবে। দেশের যুব সমাজকে নাগরিক হিসেবে তাদের কর্তব্য পালনে উৎসাহিত করতে হবে এবং এইভাবে এমন একটি পরিবেশ তৈরি করতে হবে যেখানে সমস্ত নাগরিক সংবিধানে প্রদত্ত নিশ্চিত অধিকার ভোগ করতে পারে। পরবর্তী উদ্দেশ্যটি হল অংশগ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা সহজতর করা, এবং এটি অর্জন করার জন্য যে দুটি ক্ষেত্রকে গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলি হল রাজনীতি ও শাসন ব্যবস্থায় অংশগ্রহণ এবং যুব সম্পৃক্ততা। শাসন ব্যবস্থার জন্য সক্রিয় নাগরিকত্ব প্রয়োজন, এবং যেহেতু 15 থেকে 29 বছর বয়সী যুব সমাজ জনসংখ্যার 27.5%, তাই রাজনীতি ও শাসন ব্যবস্থায় যুব সমাজের অংশগ্রহণের জন্য ব্যবস্থা তৈরি করা অপরিহার্য।
যুব সমাজ জাতির ভবিষ্যৎ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে রাজনীতিতে অংশগ্রহণের জন্য তাদের উৎসাহিত করতে হবে। কার্যকর নীতি নির্ধারক হওয়ার জন্য এবং সরকারের পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়নে সক্ষম হওয়ার জন্য তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং সরঞ্জাম সরবরাহ করতে হবে। শেষ উদ্দেশ্যটি হল ঝুঁকিতে থাকা তরুণদের সহায়তা এবং সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করা। এবং এই উদ্দেশ্যটি অর্জন করার জন্য দুটি ক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছে: অন্তর্ভুক্ত এবং সামাজিক ন্যায় বিচার। যুবগোষ্ঠীর কিছু অংশের উপর বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারী, প্রতিবন্ধী, সংঘাতপ্রবণ এলাকায় বসবাসকারী যুব, মাদকাসক্ত যুব, মানব পাচার বা বিপজ্জনক কর্মপরিবেশের কারণে ঝুঁকিতে থাকা যুব সম্প্রদায়। সরকারি নীতির দ্বারা সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ সুবিধা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যুবকরা যেন কোনো কলঙ্ক, বদনাম বা বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে। তারা যেন সঠিক ন্যায় বিচার পায় ও মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে পারে তা নিশ্চিত করতে হবে। এবার আমরা দেখে নেব জাতীয় যুবনীতি 2014 বাস্তবায়নের পদ্ধতি। জাতীয় যুবনীতি 2014 সাফল্য মূলত এর সঠিক বাস্তবায়নের উপর নির্ভরশীল। যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে এবং তাদের সম্পূর্ণ ক্ষমতা নিশ্চিত করতে নীতিটি বাস্তবায়নের সময় কিছু বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। নিচে সেই পদক্ষেপগুলি আলোচনা করা হলো। যেমন সমন্বিত উদ্যোগ। নীতির কার্যকারিতা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার, বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সংস্থাগুলির মধ্যে একটি শক্তিশালী সমন্বয় গড়ে তোলা হয়। যেমন কেন্দ্রীয় ও রাজ্য সরকার যুবদের বিভিন্ন কর্মসূচি চালু করতে একযোগে কাজ করতে পারে বা একযোগে কাজ করে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে কর্মসংস্থানের সুযোগ, শিক্ষা ও স্বাস্থ্য সংক্রান্ত যে প্রকল্পগুলি আছে সেগুলিতে কেন্দ্রীয় ও রাজ্য সরকার একযোগে কাজ করে। বেসরকারি সংস্থা এবং কর্পোরেট অংশীদারিত্ব। বেসরকারি সংস্থা এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা প্রকল্পের মাধ্যমে যুবদের উন্নয়নে সম্পদ ও দক্ষতার যোগান দেয়। বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থা রয়েছে যেমন ইউনেস্কো, ইউএনডিপি এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সহায়তায় যুবদের প্রশিক্ষণ ও বিকাশে সাহায্য করা হয়। 2 নম্বর পয়েন্টটি হল পর্যবেক্ষণ ও মূল্যায়ন। প্রতিটি কর্মসূচির সঠিক বাস্তবায়ন এবং প্রয়োজনীয় সংশোধনের জন্য নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয়। যেমন প্রগতি মূল্যায়ন। প্রতিটি প্রকল্পের অগ্রগতি নিরীক্ষণ করে তার প্রভাব মূল্যায়ন করা হয়। সফল কর্মসূচিগুলিকে বিস্তৃত পরিসরে বাস্তবায়নের ব্যবস্থা নেওয়া হয়। পরিবর্তনের জন্য সুপারিশ। যেখানে কোনো দুর্বলতা চিহ্নিত হয় সেখানে তা সংশোধন করে নতুন কৌশল প্রয়োগ করা হয়। 3 নম্বর বিন্দুটি হল যুব সংগঠনের ভূমিকা। যুব সংগঠনগুলি যুবদের সম্পৃক্ত করে তাদের দক্ষতা, নেতৃত্ব ও সমাজ গঠনের কাজে উদ্বুদ্ধ করে। এবং এই কাজে আমরা দেখতে পাচ্ছি নেহরু যুব কেন্দ্র সংঘ, ন্যাশনাল সার্ভিস স্কিম, এনসিসি এবং স্থানীয় যুব ক্লাব ও সংগঠন, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4 নম্বর পয়েন্টটি হল প্রযুক্তি ও উদ্ভাবনের ব্যবহার। যেমন ডিজিটাল প্ল্যাটফর্ম, বিভিন্ন ই-লার্নিং মডিউল, অনলাইন প্রশিক্ষণ এবং অ্যাপের মাধ্যমে যুবদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যেতে পারে। যুব সমাজের প্রয়োজন ও চাহিদা চিহ্নিত করার জন্য একটি সঠিক ডেটাবেস পরিচালনা করা এবং স্বাস্থ্যসেবা, শিক্ষা, কর্মসংস্থান সহজলভ্য করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। 5ম পয়েন্টটি হল অর্থায়ন এবং সম্পদ সংগ্রহ। কিভাবে সেটা সম্ভব বা বাস্তবিত হতে পারে? যুব উন্নয়ন প্রকল্পে সরকারি অর্থ বরাদ্দ বৃদ্ধি করে, বেসরকারি অংশীদারিত্ব বা অন্যান্য তহবিল বা উৎস থেকে তহবিল সংগ্রহ করে এবং বৈদেশিক সাহায্য এবং বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করে। পরবর্তী পয়েন্টটি হল সচেতনতা বৃদ্ধি। যুবকদের জন্য উপলব্ধ সুযোগ সুবিধার বিষয়ে সচেতনতা তৈরি করতে হবে এবং যুবকদের জন্য নেতৃত্ব ও দক্ষতা উন্নয়নের উপর ভিত্তি করে কর্মশালা এবং সেমিনার আয়োজন করতে হবে। পরবর্তী বিন্দুটি হল বিশেষ গোষ্ঠীর অন্তর্ভুক্তি। নীতিটি যুব সমাজের সকল অংশকে অন্তর্ভুক্ত করার উপর গুরুত্ব দেয়, বিশেষ করে প্রান্তিক ও পিছিয়ে থাকা গোষ্ঠী, প্রতিবন্ধী যুবক যুবতী, আদিবাসী এবং গ্রামীণ অঞ্চলের যুব সমাজ। এবার আমরা আলোচনা করব জাতীয় যুবনীতির
সাফল্য পরিমাপের সূচকগুলি। নীতির প্রভাব বা সাফল্য পরিমাপ করার জন্য দুই ধরনের সূচক নির্বাচন করা যেতে পারে। প্রথমত নেতৃত্বমূলক অর্থাৎ লিডিং ইন্ডিকেটরস এবং পিছিয়ে থাকা সূচক অর্থাৎ ল্যাগিং ইন্ডিকেটরস। নীতিটি তার লক্ষ্য অর্জনের পথে আছে কিনা তা পরিমাপ করার জন্য নেতৃত্বমূলক সূচকগুলি প্রাথমিকভাবে সংকেতের কাজ করে। অপরদিকে পিছিয়ে থাকা সূচকগুলি পর্যাপ্ত সময়ের জন্য নীতিটি কার্যকর হওয়ার পরে এর দীর্ঘমেয়াদী প্রভাব পরিমাপ করে। অর্থাৎ যে দুই ধরনের সূচকের কথা বলা হচ্ছে তার উদ্দেশ্য দুই রকম। নীতিটি প্রত্যাশিত ফলাফল আরোহণের মাধ্যমে লক্ষিত উদ্দেশ্য অর্জন করতে পেরেছে কিনা তা এই সূচকগুলি পরিমাপ করছে। নেতৃত্বমূলক সূচক, নিচে বর্ণিত চারটি নেতৃত্বমূলক সূচক নির্বাচিত করা হয়েছে। এগুলি হলো যুবনীতি তৈরি করেছে এমন রাজ্যের সংখ্যা। দ্বিতীয়ত, অন্যান্য কেন্দ্রীয় বা রাজ্য নীতি, নথি, প্রতিবেদন এবং আরএফডিতে জাতীয় যুবনীতি 2014 কতবার উল্লেখ হয়েছে তা দেখা। মিডিয়া, নাগরিক সমাজ, বেসরকারি খাতসহ অংশীদারদের নথিতে জাতীয় যুবনীতি 2014 কতবার উল্লেখ করা হয়েছে। এবং শেষ সূচকটি হল জাতীয় যুবনীতি 2014-তে চিহ্নিত ফাঁকগুলি পূরণ করার জন্য প্রবর্তিত নীতি বা কার্যক্রমের সংখ্যা। পিছিয়ে থাকা সূচকগুলি নীতিতে যুবদের জন্য নির্ধারিত 5টি লক্ষ্যের প্রতিটি অর্জনের অগ্রগতি পরিমাপ করে। সংশ্লিষ্ট উদ্দেশ্য বা অগ্রাধিকার ক্ষেত্রগুলির জন্য নিম্নলিখিত 8টি পিছিয়ে থাকা সূচক নির্বাচন করা হয়েছে, যা এই টেবিলে আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাম পাশে নীতির মূল উদ্দেশ্যগুলি লেখা হয়েছে এবং তার সঙ্গে সম্পর্কিত পিছিয়ে থাকা সূচকগুলি ডান পাশে লেখা আছে। যেমন প্রথম উদ্দেশ্য উৎপাদনশীল কর্মী বাহিনী তৈরি করা, তার জন্য সূচকগুলি হল যুব বেকারত্বের হার এবং উচ্চশিক্ষা সমাপ্তির হার। দ্বিতীয় উদ্দেশ্য, যেটি হলো একটি শক্তিশালী ও সুস্থ প্রজন্ম গড়ে তোলা, তা পরিমাপ করা সূচকগুলি হল মাতৃ মৃত্যুর হার এবং কমনওয়েলথ গেমসে মাথাপিছু স্বর্ণপদক। তৃতীয় উদ্দেশ্য, যেটি হলো সামাজিক মূল্যবোধের জাগরণ ও সমাজসেবা প্রচার, তা পরিমাপ করার জন্য যে সূচকটি রয়েছে সেটি হলো অপরাধী যুবকের সংখ্যা। চতুর্থত যে উদ্দেশ্যটি রয়েছে অর্থাৎ অংশগ্রহণ এবং নাগরিক সম্পৃক্ততা সহজতর করা, তা পরিমাপ করার জন্য দুটি সূচকের উপর জোর দেওয়া হয়েছে। এগুলি হলো 35 বছরের কম বয়সী নির্বাচিত পিআরআই সদস্যের সংখ্যা। পিআরআই বলতে পঞ্চায়েত রাজ ইনস্টিটিউশন, অর্থাৎ পঞ্চায়েতে 35 বছর বয়সের কম বয়সী কজন সদস্য রয়েছেন। এবং আরেকটি সূচক হলো তরুণ ভোটারদের উপস্থিতি, অর্থাৎ কতজন ভোটার ভোট দিয়েছেন। শেষ উদ্দেশ্যটি হলো ঝুঁকিতে থাকা তরুণদের সহায়তা এবং সকলের জন্য ন্যায়সঙ্গত সুযোগ তৈরি করা। এবং এটি পরিমাপ করার জন্য যে সূচকটি রয়েছে সেটি হলো বিভিন্ন সামাজিক গোষ্ঠীতে বেকারত্বের হার। প্রতিটি সূচকের জন্য একটি ভিত্তিরেখামূলক মূল্যায়নের অর্থাৎ বেসলাইন অ্যাসেসমেন্টের ব্যবস্থা করতে হবে এবং বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে। যদি এই লক্ষ্যমাত্রা পূরণ না হয় তাহলে এর কারণ অনুসন্ধান করতে হবে এবং যথাযথ সংশোধনমূলক পদক্ষেপ নিতে হবে। এই সুযোগগুলিকে একত্রিত করে একটি বিস্তৃত যুব উন্নয়নমূলক সূচক তৈরি করা যেতে পারে। এবার আমরা সুপারিশগুলি আলোচনা করে নেব। প্রথমত, দ্বিবার্ষিক যুবকদের অবস্থা প্রতিবেদন। জাতীয় যুবনীতি 2014 সুপারিশ করে যে যুব কার্যক্রম ও ক্রীড়া মন্ত্রণালয় প্রতি 2 বছর অন্তর একটি যুব অবস্থার প্রতিবেদন প্রকাশ করবে। এই প্রতিবেদনে বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত সকল যুব সম্পর্কিত পরিকল্পনা এবং কর্মসূচি সম্পর্কে তথ্য প্রদান করা হবে। দ্বিতীয় সুপারিশটি হল জাতীয় যুবনীতি 2014 পর্যালোচনা। জাতীয় যুবনীতি 2014 প্রতি 5 বছর অন্তর পর্যালোচনা করা হবে, যাতে করে ভারত সরকার প্রধান সাফল্যগুলি এবং সমস্যাগুলি চিহ্নিত করতে পারে। তৃতীয় সুপারিশটি হল জনসংখ্যার লভ্যাংশ অর্জনের জন্য ভারত সরকারের যুব সমাজে বিনিয়োগ বৃদ্ধি করা প্রয়োজন। তরুণরা দেশের জন্য একটি বড় অর্থনৈতিক সুযোগ, যা সরকারের কাজে লাগানো উচিত। শিক্ষা, দক্ষতা, প্রশিক্ষণ, নতুন ব্যবসা শুরু এবং স্বাস্থ্যসেবার উপর মনোযোগ দিয়ে তরুণদের উৎপাদনশীলতা বৃদ্ধির বিশাল সুযোগ রয়েছে। 4 নম্বর সুপারিশটি হল সকল মন্ত্রণালয় যুব উন্নয়ন এবং অংশগ্রহণকে মূলধারায় আনার জন্য কাজ করবে।
যুব উন্নয়ন এমন কোনো কার্যকলাপ নয় যা বিচ্ছিন্নভাবে করা যেতে পারে শুধুমাত্র একটি নির্দিষ্ট মন্ত্রকের দ্বারা। যুব উন্নয়ন এবং যুবদের অংশগ্রহণকে কেন্দ্র করে সকল মন্ত্রককে একসাথে একযোগে কাজ করতে হবে। 5 নম্বর পয়েন্টটি হলো মন্ত্রণালয়গুলোর উচিত একটি যুব সংযোগ কর্মসূচি গড়ে তোলা। 6 নম্বর পয়েন্টটি হলো যুব উন্নয়নে হিতাধিকারীদের ভূমিকা। যুব উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং স্টেকহোল্ডারদের বহুমুখী ভূমিকার প্রেক্ষিতে তাদের ভূমিকা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা গুরুত্বপূর্ণ। স্টেকহোল্ডারদের 2 ধরনের ভূমিকা পালন করতে হবে বা তারা করতে পারে। তারা সরাসরি কর্মসূচি পরিকল্পনা ও বাস্তবায়নে ভূমিকা নিতে পারে এবং তারা সহায়ক পরিবেশ তৈরি করে এবং অন্যদের কাজকে উৎসাহিত করতে পারে। পরবর্তী সুপারিশটি হলো যুব সম্পৃক্ততা এবং উন্নয়নের জন্য সরকার নিম্নলিখিত ক্ষেত্রগুলিকে কাজে লাগাতে পারে, যেমন যুব সমাজের সাথে যোগাযোগের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, বিদ্যমান সংগঠনের মাধ্যমে যুব উন্নয়নকে উৎসাহিত করা। এবার আমরা নতুন জাতীয় যুবনীতি 2024-এর যেটি এখনো খসড়া আকারে রয়েছে সেই সম্বন্ধে একটু জেনে নেব। ভারতীয় সরকার জাতীয় যুবনীতি 2014-র পর্যালোচনা এবং আপডেট করেছে। নতুন জাতীয় যুবনীতি 2024-এর একটি খসড়া প্রকাশ করেছে। এই খসড়ায় ভারতীয় যুব উন্নয়নের জন্য 10 বছরের দৃষ্টিভঙ্গির রূপরেখা দেওয়া হয়েছে, যা স্থিতিশীল উন্নয়ন লক্ষ্যের অর্থাৎ এসডিজির সাথে সামঞ্জস্যপূর্ণ। ভারতের সর্বশেষ যুবনীতি যুব বিষয়ক এবং ক্রীড়া মন্ত্রণালয়ের সক্রিয় বিবেচনাধীন। এটি 5টি প্রধান ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে। সেগুলি হলো শিক্ষা, কর্মসংস্থান, যুব নেতৃত্ব, স্বাস্থ্য এবং সামাজিক ন্যায় বিচার ও সামাজিক অন্তর্ভুক্তি। এই খসড়া নীতিতে আলোচিত মূল বিষয়গুলির মধ্যে রয়েছে 2030 সালের মধ্যে যুব উন্নয়ন লক্ষ্য অর্জনের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা, জীবিকা ও দক্ষতা উন্নত করার জন্য জাতীয় শিক্ষানীতি 2020-র সাথে সামঞ্জস্যপূর্ণ করা, নেতৃত্ব প্রদান এবং স্বেচ্ছাসেবার সুযোগ বৃদ্ধি করা এবং যুবদের ক্ষমতায়নের জন্য প্রযুক্তি ব্যবহার করা, স্বাস্থ্যসেবা বিশেষ করে মানসিক স্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্য উন্নতি করা এবং খেলাধুলা ও ফিটনেসের প্রয়োজনীয়তা প্রচার করা। এবং শেষ দিকটি হলো প্রান্তিক যুবকদের নিরাপত্তা, ন্যায় বিচার ও সহায়তা নিশ্চিত করা। এই ক্ষেত্রগুলিকে বিবেচনা করে ভারতীয় যুবদের বিভিন্ন চাহিদা পূরণ এবং তাদের ক্ষমতায়ন ও উন্নয়নের জন্য একটি বিস্তৃত কাঠামো প্রদানের নকশা করা হয়েছে। এবার আমরা দেখে নিই আজকে আমরা কি কি বিষয় আলোচনা করলাম। আমরা আলোচনা করেছি যুবনীতির প্রয়োজনীয়তা, বিভিন্ন জাতীয় যুবনীতি অনুযায়ী যুবর সংজ্ঞা, জাতীয় যুবনীতি 2003-এ আলোচিত যুব উন্নয়নের মূল ক্ষেত্র, জাতীয় যুবনীতি 2014-র মূল লক্ষ্য, মূল উদ্দেশ্যগুলি এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলি, জাতীয় যুবনীতি 2014-র বাস্তবায়নের পদ্ধতি, জাতীয় যুবনীতি 2014 সাফল্য পরিমাপের সূচক, জাতীয় যুবনীতি 2014-র সুপারিশ এবং নতুন জাতীয় যুবনীতি 2024 যেটি এখনো খসড়া আকারে রয়েছে তার সংক্ষিপ্ত ধারণা। এবার কিছু প্রশ্ন আলোচনা করে নেওয়া যাক। প্রথমে কিছু এমসিকিউ প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটির ক্ষেত্রে সঠিক উত্তরটি মোটা অক্ষরে লেখা আছে। প্রথম প্রশ্নটি হলো, যুবনীতির মাধ্যমে যুব সমাজ কিভাবে উদ্ভাবনী শক্তি প্রদর্শন করে? দ্বিতীয় প্রশ্নটি হলো, যুবনীতি কেন একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ? তৃতীয় প্রশ্নটি হলো, কোন বছর ভারত সরকার প্রথম জাতীয় যুবনীতি গ্রহণ করে? এর পরের প্রশ্নটি হলো, জাতীয় যুবনীতি 2003-এ যুবদের বয়সসীমা কত নির্ধারণ করা হয়েছিল? এর পরের প্রশ্নটি হলো, জাতীয় যুবনীতি 2003-এ অধীনে নিম্নলিখিত কোন গোষ্ঠীগুলি অগ্রাধিকার পেয়েছে? পরের প্রশ্নটি হতে পারে এরকম, জাতীয় যুবনীতি 2014-র অগ্রাধিকার ক্ষেত্রের মধ্যে কি নেই বা কোনটি নেই? এবং আরেকটি প্রশ্ন হতে পারে, জাতীয় যুবনীতি 2014-র সামাজিক ন্যায় বিচার কোন লক্ষ্য পূরণে অবদান রাখে? এবার কিছু রচনাধর্মী প্রশ্ন দেখে নেওয়া যাক, যেমন যুবনীতির প্রয়োজনীয়তা বিশদে আলোচনা করুন। আরেকটি প্রশ্ন হতে পারে, জাতীয় যুবনীতি 2014-তে বর্ণিত মূল লক্ষ্য, প্রধান উদ্দেশ্যগুলি এবং অগ্রাধিকার ক্ষেত্রগুলি কিভাবে সম্পর্কযুক্ত তা ব্যাখ্যা করুন। আরেকটি প্রশ্ন হতে পারে, জাতীয় যুবনীতি 2014-র বাস্তবায়নের পদ্ধতিগুলি আলোচনা করুন।
আশা করি আজকের পাঠটি আপনারা বুঝতে পেরেছেন। নমস্কার।